সকালে চায়ের রাজধানী মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নয়নের নতুন প্রত্যাশায় লাখো মানুষ। সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার সংসদ নির্বাচন। সংসদে এলজিআরডি মন্ত্রী, 1 বছরের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা। আদিতমারিতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র, ডিসি এসপির গাড়ি ভাঙচুর, সাংবাদিক পুলিশ সহ আহত 30, থানার ওসি ক্লোজ। এবং সকালে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু, মাঠে থাকছে মেসি, মার্টিনেজ। ভোরে ফেভারিট নরওয়ের প্রতিপক্ষ ইরাক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস এবং প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ ও উদ্দীপনা। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কর্মসূচির উদ্বোধনে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনগরের টেংরা ইউনিয়ন এবং শ্রীমঙ্গলের মির্জাপুরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলে চলছে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন কাজ। ইতোমধ্যে জেলা প্রশাসক ও দলের শীর্ষ নেতারা রাজনগর সরকারি কলেজ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন। জনাব তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে মানুষ খুব উৎসব পরিবেশে ওনার অপেক্ষা করতেছে। আমাদের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়ে গেছে, জনসাধারণ মুখিয়ে আছে ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। এই যে জনসভাটা মৌলভীবাজার সরকারি কলেজে মাঠে বিপুল মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান সংসদ সদস্য এম নাসির রহমান। মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের প্রতি সহানুভূতি বলেই তো উনি এখানে আসতেছেন। এই শমশেরনগর এয়ারপোর্টটা তো এতে আমি উত্থাপন করেছিলাম, অনেকগুলি এয়ারপোর্টের কাজ আরম্ভ হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে শুরু হচ্ছে। তো প্রথম ধাপে ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের শমশেরনগর এয়ারপোর্টে একটা সবচেয়ে কম খরচ লাগবে এবং সবচেয়ে কম সময় লাগবে। সরকার গঠনের পর মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জেলার রাজনীতি ও উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এদিকে দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিটের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গণমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান সরকার প্রধান। গেল 1.5 যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক সহ দেশের মানুষের উপর নানাভাবে নির্যাতনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি অভিযোগ করে বলেন, গত 1.5 যুগের বেশি সময় আজকের প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের কোনো গণমাধ্যমে প্রচার করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। আপনারা এখানে যেমন মাঠে কষ্ট করেছেন, তেমন আমাদের আজকে যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু কষ্ট করেছেন। তিনি নেতা, আজকের তরুণ সমাজ, আজকের তারুণ্য, আগামীর বাংলাদেশ যা চিন্তা করে তারেক রহমান নেতা, তিনি তখন সেটা চিন্তা করেছিলেন। পরে জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ গেল 17 বছরে সাংবাদিকদের উপর নানা অত্যাচার, নির্যাতনের কথা তুলে ধরে আগামীর সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেন। ফ্যাসিস্ট সরকারের এমন কোনো নির্যাতনের শিকার আমাদের এই সামনের সারির যোদ্ধারা সম্মুখীন হয় নাই, এরকম লোক এখানে নাই। রিপোর্ট লিখতে গেলে অফিস থেকে শুরু করে এজেন্সি পর্যন্ত আমাদেরকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন এবং মানসিক
চাপের ভিতরে রেখেছে। প্রধানমন্ত্রী মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি সরকার দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, গণমাধ্যমের স্বাধীনতা সহ জনগণের কল্যাণে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে। যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মাত্র 4টা সংবাদপত্রকে সব বন্ধ করে দিয়েছিল, একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। এ সময় প্রধানমন্ত্রী নিজের উপর জেল জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরে বিভাজনের রাজনীতি ভুলে যাওয়ার আহ্বান জানান। প্রতিহিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার কথাও জানান তিনি। 17 বছর যেই সময়টা মানুষ তার অধিকার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিল, আমরা দেখেছি বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবেও নির্যাতিত হয়েছে। আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। দেশের অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের লক্ষ্য উদ্দেশ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবেই হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে, সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা। আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের আগেই আলোর মুখ দেখছে দীর্ঘ 1 দশক ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প সহ 5টি প্রকল্প অনুমোদন পায়। এতে ব্যয় হবে 7,003,36,00,000 টাকা। এতে সরকারের নিজস্ব অর্থায়ন 4,534 কোটি 10 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 2,467 কোটি 26 লাখ টাকা। চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমির উপর নির্মাণ করা হবে চীনা অর্থনৈতিক অঞ্চল। আগামী 5 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 8ম দিনে জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা জানান মির্জা ফখরুল। দেশের আরও 10টি জেলা রেল যোগাযোগের আওতায় আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এজন্য শিগগিরই সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালকে অস্থায়ীভাবে সরিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, 2 দেশের স্বার্থ রক্ষা করলেই প্রকল্প গ্রহণ করা হবে। আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে সেখান থেকে ফিরে আসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সম্মান বিকিয়ে
কারো সঙ্গেই কাজ করতে চায় না সরকার। এছাড়া দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথাও জানান এই উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। গেল রোববার ভারত মহাসাগরে আঞ্চলিক সহযোগিতা জোট IORA এর 2 দিনের বৈঠকে যোগ দিতে দিল্লি যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে তথ্য উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, ভারতের কাছে সফরের তথ্য থাকলেও ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটায় অংশগ্রহণ করি। রাষ্ট্রের আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশকে সুবিধা দেওয়ার নীতিতে সরকার হাঁটবে না বলেও মন্তব্য করেন ডাক্তার জাহেদ। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। দুবাইয়ে গ্রেপ্তার বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান বলেও জানান তিনি। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারবো। চিকিৎসা সেবাকে শুধু ঢাকামুখী না রেখে জেলাভিত্তিক করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে পাইলট স্কিম একটা ঘোষণা করা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বন্ধ থাকা গণমাধ্যম পুনরায় চালু করে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্যমন্ত্রী জাহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদোত্তর বাংলাদেশের গণমাধ্যম কমিশন শক্তিশালী ভূমিকা পালন করবে। মঙ্গলবার দুপুরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় এসব কথা বলেন দুই মন্ত্রী। আরও জানাচ্ছেন MR আসাদ। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। এতে LGRD মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ অংশ নেন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। মহাসচিব কাদের গনি চৌধুরী 1975 সালে 16 জুন বাকশাল গঠন করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। বাকশাল গঠনের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাদের ধারণা হয়েছিল যে গণমাধ্যমকে গলা টিপে হত্যা না করতে পারলে চতুর্থ সংশোধনের এই 20 বাষ্প থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না। একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়ার্সি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলো পুনরায় খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলে মত দেন LGRD মন্ত্রী। আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এমনকি যদি বিচিত্রাও সম্ভব হয়, আমার মনে হয় বিচিত্রাকে চালু করতে হবে। সমাজকে ইতিবাচক রাস্তা থেকে ভিন্ন পথে নেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। লালমনিরহাটের আদিত্যমারি উপজেলার ভুট্টাক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নন্দিনী রানী নামে 7 বছরের এক প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মরদেহ বস্তাবন্দি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন পুলিশ।
এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক ও এলাকাবাসী সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। ৫-৬ বছরের একটা মেয়েকে এখানে হত্যা করা হয়েছে। হত্যা করে তাকে একটা ভুট্টা ক্ষেতের মধ্যে তাকে রাখা হয়েছে। এটা খুবই একটা নৃশংস ঘটনা। এই নৃশংস ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে। আমরা চাই যে এরকম ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে। আর যে পুলিশ অফিসার এখানে আমাদের বিচার প্রার্থীর সাথে খারাপ আচরণ করেছে তাকে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি এবং তাকে ইতিমধ্যেই তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আমাদের প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা সেটা অচিরেই গ্রহণ করা হবে। দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫,৭৬৬.৬৬ মিলিয়ন বা ৩৫.৭৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫,৭৬৬.৬৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM ৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,২১৬.১৫ বিলিয়ন মার্কিন ডলারে। দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৬ জুন শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায় আজ থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসেব আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলার প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সার্বিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বিশাল আকারে আমরা কম্পিটিশন করছি যেন আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে মেধার বিকাশ ঘটে। আমরা আগামী দিনগুলোতে মেধাবী বাংলাদেশ দেখতে চাই। আমাদের দেশে মেধার কোনো অভাব নাই, এটা সত্যি, কিন্তু সঠিক মেধার বিকাশ না। যার যেখানে মেধা আছে, যার যেখানে মেধার বিকাশের জায়গা আছে, সবার জন্য সেই জায়গাগুলো আমরা এখন তৈরি করছি। কুড়িগ্রামের বৌমারি সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টায় ৪৮ ঘন্টা পার হলেও ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশিনের ব্যর্থ হওয়ার পর থেকে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। গেল রোববার ভোরে বৌমারি উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইসলামীপুর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশের পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাও ব্যর্থ হয়ে যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর সুইজারল্যান্ডের দুদেশের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান ওই আলোচনায় মূলত ২ ধাপে অনুষ্ঠিত হবে। ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রোমানা রোমা। শেষমেশ যুদ্ধবন্ধের চুক্তিতে একমত যুক্তরাষ্ট্র ইরান। সমঝোতা স্মারক সইয়ের পর সুইজারল্যান্ডের ২ দেশের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আসন্ন আলোচনা 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হরমুজ প্রণালীর পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামো পুনর্গঠনের বিষয়গুলো গুরুত্ব পাবে। দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি ও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে, যা চূড়ান্ত চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত শান্তি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবাননের যুদ্ধের অবসান। এদিকে ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটিয়ে এই চুক্তি সম্পন্ন করার উদ্যোগ নেয় ট্রাম্প কেবল বিরোধী শিবিরের সমালোচনায় পাচ্ছেন না, বরং তার নিজের দলের প্রভাবশালী কঠোরপন্থী মিত্রদের বিরাগভাজন হয়েছেন। ইরানকে দমনের পরিবর্তে শান্তি সমঝোতার পথে হাঁটায় ট্রাম্পের উপর হতাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সকালে চায়ের রাজধানী মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নয়নের নতুন প্রত্যাশায় লাখো মানুষ। সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন। সংসদে এলজিআরডি মন্ত্রী 1 বছরের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা। আদিতবাড়িতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, সাংবাদিক পুলিশ সহ আহত 30, থানার ওসি ক্লোজ। এবং সকালে আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু, মাঠে থাকছেন মেসি, মার্টিনেজ। ভোরে ফেভারিট নরওয়ের প্রতিপক্ষ ইরাক। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।